নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আশা করি করোনাকালীন এই বৈশ্বিক মহামারীর সময়ে তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রভাষক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। গত ক্লাসে আমি তোমাদের সাথে মূলত পরিচিতিমূলক একটি ক্লাস নিয়েছিলাম। সেখানে আমি মূল পাঠে না গিয়ে তোমাদের সাথে অনেক আলাপ আলোচনা করেছি। আজ তাই আর অন্য কোনো কথায় আমরা আগাবো না। আজ আমরা সরাসরি আমাদের মূল ক্লাসে অর্থাৎ পাঠ্যসূচিতে যেই প্রবন্ধ ছোট গল্পগুলো আছে সেখান থেকে আমরা একটি আজকে প্রবন্ধ পাঠ করব। আজ আমরা মূলত রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি প্রবন্ধ তোমাদের পাঠ্য আছে, সেটি পাঠ করব। সেটির নাম হচ্ছে গৃহ। এটি একটি প্রবন্ধ গ্রন্থ। তোমাদের মূলত প্রবন্ধ পাঠ্য আছে, আবার ছোট গল্প পাঠ্য আছে। এই যে ছোট গল্প এবং প্রবন্ধ এর মধ্যে কিন্তু সূক্ষ্ম একটু পার্থক্য রয়ে গিয়েছে। প্রবন্ধ এবং ছোট গল্প দুটি গদ্যে লেখা, কিন্তু ছোট গল্পে যদি প্রাধান্য পেয়ে থাকে আবেগ, প্রবন্ধে প্রাধান্য পাবে যুক্তি। অর্থাৎ প্রবন্ধের মাধ্যমে আমরা বিভিন্ন যুক্তিতে বা যুক্তির মধ্য দিয়ে বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা বিশ্লেষণ করার একটা প্রবণতা লক্ষ্য করব। প্রবন্ধ গ্রন্থে মূলত পুরোটাই যুক্তি নির্ভর, বিভিন্ন আলাপ আলোচনা তুলনার মাধ্যমে কোনো একটা ব্যাপারকে ভেঙে ভেঙে তোমাদের সামনে উপস্থাপন করা হয়। যাই হোক, এবার আমরা প্রথমেই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কবি পরিচিতিটা জেনে নিই। কারণ তোমরা জানো এখান থেকে এই কবি পরিচিতি অংশ থেকে তোমাদের পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্নগুলো প্রায়ই করে থাকে। তার জন্য আমাদের এখান থেকে যে বিষয়গুলো না জানলেই নয়, সেটা হচ্ছে যেমন রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে বা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন, কত তারিখে, কোন জেলায় বা কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই ব্যাপারটা তোমরা জানবে। তার পিতার নাম কি আছে, তার মাতার নাম কি আছে সেটা আমরা জানবো। তারপর ওনার যে বিখ্যাত গ্রন্থগুলো আছে যেমন মতিচুর, অবরোধ বাসিনী, এগুলো হচ্ছে তার তাৎপর্যপূর্ণ গদ্য গ্রন্থ। এগুলোর নাম আমরা একটু স্মরণ রাখবো। এছাড়াও সুলতানার স্বপ্ন ও পদ্মরাগ নামে তার দুটি উপন্যাসও তিনি রচনা করেছেন। আচ্ছা, এখানে যে কথাটি না বললেই নয়, সুলতানার স্বপ্ন এই উপন্যাসটি তোমরা একটু পড়ে দেখবে। পড়লে দেখবে খুব সুন্দর একটি বিষয়কে উনি তাৎপর্যপূর্ণ ভাবে এখানে উপস্থাপন করেছেন। আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখি, যে পুরুষেরা সাধারণত ঘরের বাইরে কাজ করে, সারা জগৎময় কাজ করে, এবং নারীরা ঘরের কাজগুলো করে থাকে। এবং আমরা প্রায়ই দেখি নারীরা ঘরের বাহির হতে অনেকেই লজ্জা বোধ করে বা পর্দা ত্যাগ করতে লজ্জা বোধ করে। এই ব্যাপারটা যেমন আমাদের বাহ্যিক জীবনে আছে, কিন্তু আমরা যদি সুলতানার স্বপ্ন নামক এই উপন্যাসটি পড়ি তাহলে আমরা সেখানে দেখব ঠিক এর উল্টো চিত্র। সেটা কিরকম, যে আমরা ওই উপন্যাসে আমরা দেখতে পাবো যে পুরুষরাই ঘরে থাকছে, তারাই পর্দা প্রথাটাকে পালন করছে, তারাই ঘরের বাহিরে বের হতে লজ্জা পাচ্ছে, অপরদিকে নারীরা ঘরের বাহিরের কাজগুলো করছে, চাকরি বাকরি সবকিছুই করছে। তার জন্য এরকম যেহেতু একটা বিষয়কে তিনি এই উপন্যাসে উপস্থাপন করেছেন, তার জন্য এই উপন্যাসটি বেশ সাড়া ফেলেছিল তদানীন্তন কালে। এখান থেকে আমরা
আর যেই তথ্যগুলো জানবো, যেমন তার বিয়ে হয়েছিল কার সাথে, কত খ্রিস্টাব্দে, 1898 খ্রিস্টাব্দে তার বিয়ে হয় কার সাথে, সাখাওয়াত হোসেনের সঙ্গে। এই সাখাওয়াত হোসেন ছিলেন বিপত্নিক। তাহলে এই যে বিপত্নিক এই শব্দটিকে ভাঙলে বা এটা কোন সমাস হয় তোমরা কি বলতে পারবে? আমি যদি এর ব্যাস বাক্য করে দেই, বিপত্নিক হচ্ছে বিগত পত্নী যার, অথবা বিগত হয়েছে পত্নী যার। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে যেই বা কোনো সমাসের শেষে যদি যার শব্দটি আমরা পাই তাহলে আমরা জানি এটা কি হয়, বহুব্রীহি সমাস হয়। এটা হচ্ছে তাহলে বহুব্রীহি সমাস। যা হোক, আমরা যখন এই সমাসের আলোচনা করব তখন একে আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করে তারপরে তোমাদের সাথে আলোচনা করব। এবং এই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি মূলত একজন শিক্ষাবিদ বা সমাজ সংস্কারক ছিলেন। তিনি মুসলিম নারী সমাজের শিক্ষার দিকটা নিয়ে অনেক সংগ্রাম করেছিলেন। তোমরা সবাই জানতে যে রোকেয়া সাখাওয়াত হোসেন যেই সময়ে জন্ম নিয়েছিলেন তখন মেয়েদের শিক্ষার কথা কল্পনাই করা যেত না। ঠিক ওই সময়ে তিনি সংগ্রাম করে বাড়ি বাড়ি ঘুরে মুসলিম নারীদের এই শিক্ষায় অংশগ্রহণ করার সংগ্রামটা ঠিক একাই করেছিলেন। ঠিক এত বছর আগে তিনি একা এমন একটি সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন, তার জন্যই আজও আমরা তার নামটি মনে রেখেছি। এবং যতদিন এই মুসলিম নারী সমাজের শিক্ষার ব্যাপারটি থাকবে ঠিক ততদিনই আমরা এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামটি বহন করে নিয়ে যাব। মোটামুটি এই হলো আমাদের সংক্ষিপ্ত করে তার লেখক পরিচিতির তথ্যগুলো আমরা মনে রাখলাম। এখান থেকে আরো একটি প্রশ্ন সাধারণত আসে, যেমন রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম কি? রোকেয়া খাতুন। উনি সাধারণত বৈবাহিক সূত্রেই রোকেয়া সাখাওয়াত হোসেন নাম ধারণ করেছিলেন। কোন একটি গল্প বা প্রবন্ধ পাঠ করতে হলে তোমাদের অবশ্যই আগে তার শব্দের অর্থগুলো বা যে কঠিন কঠিন শব্দগুলো আছে তার অর্থগুলো তোমরা পড়ে নিবে এবং কবি পরিচিতিটা পড়ে নিবে। যেমন এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এই শব্দের অর্থগুলো তোমরা আস্তে আস্তে সবগুলো জেনে নিবে, আমি আর পাঠ করছি না। এবং যে পাঠ পরিচিতি যে অংশটুকু আছে এইটুকু তোমরা ভালোভাবে পড়ে নিবে। যদি এই পাঠ পরিচিতিটুকু খুব ভালো করে রপ্ত করো বা ভালো করে আয়ত্ত করো, তাহলে দেখবে এরপর যখন তুমি মূল প্রবন্ধটি পাঠ করবে তখন তোমার কাছে ব্যাপারটি বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা এবার প্রত্যেকটি লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করব, কারণ তোমরা জানো যে প্রতিটি লাইনই খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ যে কোনো লাইন থেকেই তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতা, যাই বলি না কেন, যে কোনো প্রশ্নই বা অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে তুমি পেতে পারো। তার জন্য তোমাকে প্রত্যেকটি লাইনই খুব সুন্দর করে পড়তে হবে, এবং যদি তোমার কাছে সেটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় তাহলে তোমাকে সেই লাইনটি আন্ডারলাইন করে রাখতে হবে। এবার আমরা তাহলে পাঠ শুরু করছি। গৃহ বলিলে একটি আরাম বিরামের শান্তি নিকেতন বোঝায়। তাহলে এই যে শান্তি নিকেতন, নিকেতন শব্দের অর্থ হচ্ছে বাড়ি। তাহলে এই বাক্যটির অর্থ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কোন একটি গৃহ, এই কথাটা বললেই এমন একটি ছবি বা এমন একটি চিন্তা, এমন একটি কল্পনা আমাদের মনে আসে, সেটা হচ্ছে একটি শান্তির স্থান বা শান্তির বাড়ি, যেখানে দিবা শেষে গৃহী কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরে আসিয়া বিশ্রাম করতে পারে। সেটা এমন একটি বাড়ি হবে
যেখানে দিনের শেষে কাজকর্মে ক্লান্ত সেই বাড়ির মালিক, গৃহী মানে যে গৃহে থাকে সেই মালিক, যাতে বাসায় এসে একটু বিশ্রাম নিতে পারে বা একটু শান্তিতে বা শ্রান্তিতে থাকতে পারে, এমন একটি ব্যাপার বোঝায় গৃহ শব্দটি বললেই। গৃহ গৃহীকে রৌদ্র, বৃষ্টি, হিম হইতে রক্ষা করে। তার মানে এই যে বাড়ি, বাড়ি তার বাড়ির মালিককে কি রোদ, বৃষ্টি বা ঠান্ডা হইতে রক্ষা করে। পশু পক্ষীদেরও গৃহ আছে, তার মানে মানুষের তো ঘর আছেই, এমনকি বনের যে পশু আছে, পাখি আছে, তাদেরও গৃহ আছে। যেমন তোমরা প্রত্যহ বিকেলে দেখবে, সূর্যাস্তের কিছুটা আগে দেখবে অনেক পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে কোথায় না কোথায়, সে অবশ্যই তার বাড়িতে চলে যাচ্ছে। তোমরা জানো বনের পশুরাও কিন্তু তাদের নিজস্ব ঘরে থাকে, যদিও সেই ঘরটা ঠিক আমাদের ইট কাঠের ঘর না, তারা তাদের গুহাতে থাকে, সেটাই তাদের ঘর। তাহারাও স্ব স্ব গৃহে আপনাকে নিরাপদ মনে করে। তার মানে প্রত্যেকটি প্রাণী, সে পশু হোক, পাখি হোক, সবাই নিজ গৃহকেই তাদের জন্য নিরাপদ বলে মনে করে বা বিবেচনা করে। পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবত সেইরূপ গৃহ ছাড়িয়া কতদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না। অর্থাৎ তোমার যখন জলের জন্য পিপাসা তোমার না লাগবে, তখন সেই জলটি তোমার কাছে উপাদেয় মানে সুস্বাদু বলে বিবেচিত হবে না। ঠিক সেরকমই যদি তুমি নিজের ঘর ছেড়ে কিছুদিন অন্য দেশে বা বিদেশে গিয়ে না থাকো, তাহলে তুমি তোমার গৃহের যে একটা টান আছে, নারীর টান আছে বা মিষ্টি বোধ আছে গৃহে, সেই ব্যাপারটা তুমি বুঝতে পারবে না। পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না, তবু সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয়। বাড়ি আসিলে যেন হাঁপ ছাড়িয়া বাঁচে। এখানে বলছে পুরুষরা যদিও সবসময় বিদেশে বা বাড়ির বাইরে থাকে না, তবু তাদের সমস্ত কাজের শেষে, দিন শেষে সে যদি অপরাহ্নে মানে বিকেলে বাড়ি ফিরে আসার জন্য উৎসুক হয়ে ওঠে, মানে খুব বেশি আগ্রহ বোধ করে বাড়িতে ফেরার জন্য। বাড়িতে আসলেই যেন সে একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বেঁচে উঠতে পারে, এরকম একটা অনুভূতি তাদের হয়। এখন আমাদের গৃহ সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। এই ক্ষেত্রে আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বললেন যে এখন আমাদের গৃহ সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। এই যে আমাদের শব্দটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উল্লেখ করলেন, এখানে আমাদের বলতে তিনি বুঝিয়েছেন নারী জাতিদের বা নারী সমাজের। আমাদের এই পুরুষ শাসিত সমাজ যে নারীদেরকে নানাভাবে বঞ্চিত করে রেখেছে, এই ব্যাপারটাই আমরা এই প্রবন্ধে আলোচনা করব। আমরা দেখব যে এই বনের পশু পাখিদের ঘর থাকলেও নারীদের যে নিজের কোনো ঘর থাকে না, এই ব্যাপারটাই মূলত এই প্রবন্ধে আলোচনা করেছেন। তিনি বুঝিয়েছেন নারীরা যেই ঘরে থাকে সেই ঘরটি হয় তার পিতার, না হয় তার স্বামীর, না হয় তার ভাইয়ের। আসলে নারীর নিজের কোনো ঘর নেই, এই ব্যাপারটা আমরা এখানে পাবো। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহসুখ বঞ্চিতা। অর্থাৎ তিনি যেই সমাজে বাস করতেন সেই সমাজের বিভিন্ন দিকে তিনি যখন দৃষ্টিপাত করলেন, তখন তার অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারলেন যে এই ভারতের, অখণ্ড ভারতবর্ষের প্রত্যেকটি নারী গৃহসুখ হতে বঞ্চিত। অর্থাৎ তিনি কোনো না কোনো ঘরে থাকলেও সেই ঘরকে তিনি তার নিজের ঘর বলে পরিচয় দিতে পারছেন না।
অর্থাৎ ঘরে তিনি আছেন, কিন্তু সেই ঘর তার নিজের না, সেই নারীর না, সেই ঘর হয় তার ভাইয়ের, হয় তার পিতার, না হয় তার স্বামীর। যাহারা, এই ব্যাপারটা বোঝাতে তিনি আরো কিছু কথা বললেন। সেটা কি? তিনি বললেন, যাহারা অপরের অধীন থাকে, অভিভাবক দিগের বাটিকে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নাই, গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয়। এখানে বাটি মানে হচ্ছে বাড়ি। তিনি বলতে চাইলেন, যে লোক আরেকজনের অধীনে থাকে, নিজে স্বাধীন নয়, বা যে লোক তার অভিভাবকদের বাড়িকেও নিজের আপন বলে অধিকার করতে পারে না, সেরকম লোকদের নিকট ঘর কেমন? কারাগার তুল্য। অর্থাৎ কারাগারে যেমন থাকা যায়, কিন্তু সেই কারাগারটি কি আমাদের নিজের জন্য সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক নয়, ঠিক তেমনি নারীরা যে সকল গৃহে থাকে, তারা সে সকল ঘরে থাকছে শুধু, কিন্তু সেই ঘরে থেকে নিজের আত্মতৃপ্তি তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে না। পারিবারিক জীবনে যে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে, তাহার নিকট গৃহ শান্তি নিকেতন বোধ হইতে পারে না। শান্তি নিকেতন মানে হচ্ছে বাড়ি। এখানে আরো বলছেন, কুমারী, সধবা, বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থায় শোচনীয়। অর্থাৎ তিনি বললেন, এই নারী, সে কুমারী হোক বা সধবাই হোক অথবা বিধবাই হোক, নারী মাত্রই তাদের অবস্থা খুবই শোচনীয়। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তঃপুরের একটু নমুনা দিতেছি। ইনি এই যে বললেন সকল শ্রেণীর নারীর অবস্থাই শোচনীয়, এই ব্যাপারটা তিনি কয়েকটি প্রমাণ দিতে চাচ্ছেন। সেই প্রমাণটা কোথা থেকে আসবে? সেই সমাজের ভিতর থেকে আসবে। অন্তঃপুর, অন্তঃপুর মানে ভিতরে, মানে সেই সমাজের ভিতরের কয়েকটি ঘটনা তিনি এবার উল্লেখ করবেন, যা থেকে বোঝাতে চাইবেন যে আসলে নারীদের নিজের ঘর বলে কিছুই নেই। এরূপে অন্তঃপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নাই। তিনি বললেন, আমাদের এই সমাজের বা এই সমাজ সংসারের ভিতরের এই পর্দা যদি আমি উঠাইয়া এই দৃশ্যগুলো তোমাদের দেখাই, তাহলে সেই নারীদের ব্যথিত শোচনীয় অবস্থা যদি আমি দেখাই, তাহলে আমাদের ভ্রাতৃগণ মানে ভাইরা অত্যন্ত ব্যথিত হইবেন। ইনি এবার প্রথম ঘটনা বর্ণনা করছেন। উনি বলছেন, আমরা একবার বেহারে অর্থাৎ জামালপুরের নিকটবর্তী কোনো শহরে বেড়াইতে গিয়েছিলাম। সেখানে আমাদের জৈনক বন্ধুর বাড়ি আছে। জৈনক মানে তার একজন পরিচিত বন্ধুর বাড়ি আছে, নামটা তিনি উল্লেখ করেননি। সে বাটির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রীলোক দিগেকে দেখিতে আমাদের আগ্রহ হলো। সে বলছে, সেই বাড়ির পুরুষদের সহিত সাথে যেহেতু আমাদের বাড়ির পুরুষদের বন্ধুত্ব আছে, তাই তাদের বাড়ির যে সকল স্ত্রীলোক আছে তাদের দেখতে আমার একটু আগ্রহ জন্মালো। দেখলাম মহিলা কয়টি অতিশয় শান্ত, শিষ্ট, মিষ্ট ভাষিণী, যদিও কূপমণ্ড। তাহলে তিনি এখান থেকে কি দেখলেন? যে সকল মহিলাগুলো ওই বাড়িতে আছে তারা খুবই শান্ত, শিষ্ট, ভদ্র এবং তাদের ভাষাও খুবই সুন্দর, মাধুর্যময়, কিন্তু তারা কূপমণ্ড। কূপমণ্ড মানে স্বল্প জ্ঞানী, তারা শিক্ষিত নয়। জ্ঞানের আলো, প্রকৃত জ্ঞানের আলো তাদের মধ্যে প্রবেশ করে নাই। যেহেতু প্রকৃত শিক্ষার আলো বা জ্ঞানের আলো সেই সকল নারীদের মধ্যে প্রবেশ করে নাই, তার জন্য তারা অল্প জ্ঞানী হিসেবে আছে। তাদের মধ্যে একটু অহেতুক অহংকার বোধ আছে। সেটা কি, সেটা আমরা আস্তে আস্তে জানবো। তাহারা আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন। মানে যেহেতু এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, তাদেরকে খুব খাতির যত্ন করলেন বা খুব সুন্দর করে
স্বাগত জানালেন। সেখানে শরাফতের পত্নী হাসিনা, শরাফতের ভগ্নী জমিলা এবং জমিলার কন্যা ও পুত্রবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম, তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন না, ইহাই তাহাদের বংশগৌরব। এই যে জমিলা, সে একজন নারী, সে আরেকজন নারীকে বলতেছে যে তাহারা কখনোই তাদের নিজের বাড়ির বাহিরে যান না, এটা তাদের বংশগৌরব। মানে এই যে বংশের গৌরব, যে একজন নারী কখনো তার নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যান না, এটা কি আসলে কোনো বংশ গৌরবের ব্যাপার? আসলে বংশ গৌরবের ব্যাপার না, এটা হচ্ছে মিথ্যা বংশের বড়াই, আর কিছুই না। একজন মেয়ে কেন আরেকজন মেয়ের বাড়ি যেতে পারবে না? যদি যায়, এটা কি তাদের মান সম্মানকে কমাবে? নিশ্চয়ই না। কিন্তু দেখলাম আমরা এই যে জমিলা, সে এটাকে তার জন্য বাহাদুরির ব্যাপার বলে বর্ণনা করছে। এই ব্যাপারটা বুঝাতেই একটু আগে আমাদের লেখক বলেছিলেন যে সেই মহিলাগুলো কি কুপমুন্ডু। এই জমিলার এই কথা থেকেই অবশ্যই প্রমাণিত হয় যে তাহলে এই জমিলা অবশ্যই অল্প জ্ঞানী একজন নারী। তিনি বললেন, আরো বললেন, কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই। আমি সবিস্ময়ে বললাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুরবাড়ি যান কি রূপে? যেহেতু উনি বললেন যে সে কখনোই ঘোড়ার গাড়ি পর্যন্ত চড়েন নাই, এটা শুনে আমাদের রোকেয়া খুবই বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন যে এটা কি করে সম্ভব। আজকে আমাদের নারীরা কোথায় না যায়, সব জায়গাতে তাদের বিচরণ সচেষ্ট রাখতে সক্ষম হয়েছে। তারা আজকে রকেটেও চড়ে, বিমানেও চড়ে, সর্বক্ষেত্রেই নারীরা আজকে তাদের নিজস্ব অবস্থান সুদৃঢ় করে দেখাতে সক্ষম হয়েছে। এবং বর্তমানে এটা অবশ্যই বলে রাখা উচিত যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু প্রত্যেকটি ক্লাসেই নারীরা পুরুষদের তুলনায় আরো অধিকতর ভালো রেজাল্ট করছে। মেয়েরা যে এগিয়ে যাচ্ছে, সেটা তাদের কার্যকলাপ, তাদের মেধা মনন, শিক্ষার প্রতি তাদের আকর্ষণ, এই ব্যাপারগুলো ধীরে ধীরে প্রমাণ করছে। তিনি বলছেন, আপনার ভ্রাতৃবধূ আসিলেন কি করিয়া? জমিলা উত্তর দিলেন, ইনি আমাদের আত্মীয় কন্যা, এ পাড়ায় কেবল আমাদেরই গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবে। এই বলিয়া তিনি আমাকে অন্য একটা ঘরে লইয়া গিয়া বলিলেন, এই আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো। তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির ভিতর দিয়া ঘুরাইয়া ফিরাইয়া লইয়া গেলেন। এই যে এই বাক্যটা, তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির ভিতর দিয়া ঘুরাইয়া ফিরিয়া লইয়া গেলেন, এই ব্যাপারটা, এই যে অপ্রশস্ত গলি, এটা দিয়ে শুধু ওই একটা সাধারণ ছোট বা সংকীর্ণ গলির কথাই বোঝান নাই, এটা দিয়া সেই সমাজের নারীদের যে চিন্তা চেতনার সংকীর্ণতা, সেটাও তিনি বোঝাতে চেয়েছিলেন। তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন। কক্ষগুলি অসূর্যম পশ্চাৎ বলিয়া বোধ হইল। এই শব্দটির অর্থ হচ্ছে যেই গৃহে সূর্যের আলো প্রবেশ করে না, অসূর্যম পশ্চাৎ। অতঃপর একটি দ্বার খুলিলে দেখিলাম অপরদিকে হাসিনার পুত্রবধূ আছে। জমিলা বলিলেন, দেখিলে, এই দ্বারের ওপার্শ্বে আমার ভাইয়ের বাড়ি, এ পার্শ্বে আমার বাড়ি। ও কক্ষে বধূ থাকেন বলিয়া এই দ্বারটি বন্ধ রাখি। আমাদের সওয়ারির দরকার হয় না। কেন, তাহা এখন বুঝিলে? এইরূপে সকল বাড়ি প্রদক্ষিণ করা যায়। সওয়ারি মানে যাত্রী। যেহেতু তারা তাদের বাড়ির আশেপাশেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বা বিবাহ করছেন, তার জন্যই তাদের যাত্রী হওয়ার দরকার পড়ছে না।
পাঠিকা কি মনে করেন যে হাসিনা বা জমিলা গৃহে আছেন? অবশ্য না। এই যে জমিলা বা হাসিনা তাদের ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে দেখালেন, এবার আমাদের লেখিকা আমাদেরকে প্রশ্ন করছেন যে এই যে তিনি যে ঘরগুলো দেখালেন এগুলি কি আসলে তাদের নিজের ঘর? তিনি বলছেন অবশ্যই না। কেবল চারি প্রাচীরের ভিতর থাকিলেই গৃহে থাকা হয় না। এদেশে বাসর ঘরকে কুহবর বলে, কিন্তু কবর বলা উচিত। বেগম রোকেয়া সাখাওয়াতের মতে তাহলে আমাদের দেশের বাসর ঘরকে যদিও কুহবর বলে পরিচিতি দেয়া হয়, কিন্তু আসলে তিনি বলছেন এটা হওয়া উচিত কি কবর। এখান থেকে তাহলে কিরকম প্রশ্ন হতে পারে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এই লাইন থেকে, যদিও যে কোনো লাইন থেকেই প্রশ্ন আসতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে এভাবে যে দেশের বাসর ঘরকে কি বলা হয়? কুহবর। বা এদেশের বাসর ঘরকে লেখিকা কি বলে পরিচিত করতে চান? তাহলে উত্তর কি হবে? কবর। পরে আমরা পড়ছি, বাড়িখানা তো শরাফতের, সেখানে যেমন এক পাল ছাগল আছে, হংস কুকুট আছে, সেরূপ একদল স্ত্রী লোক আছে। বলছে এই যে যে বাড়িগুলো জমিলা হাসিনা ঘুরে ঘুরে দেখালেন সেই বাড়িটি কার? শরাফতের। বেগম রোকেয়া সাখাওয়াত আরেকটু বলতে চাইলেন যে এই শরাফতের বাড়িতে যেমন এক পাল ছাগল আছে, হাঁস আছে, কুকুর আছে, ঠিক তেমনি একদল স্ত্রী লোকও আছে। এই যে বিভিন্ন পশু পাখির কথা তিনি বললেন, এই পশু পাখিগুলোর যেমন কোনো বাড়িতে কোনো অধিকার থাকে না, নিজস্ব সত্তা থাকে না, ঠিক তেমনি এই স্ত্রী লোকদেরও শরাফতের বাড়িতে কোনো অধিকার নেই, নিজস্ব কোনো বোধ নেই, তেমনি আপন করে সেই বাড়িকে নিজের বলে অধিকার করার স্পর্ধাও। অথবা স্ত্রী লোকদের বন্দিনী বলা যাইতে পারে। তাহলে এই বাড়িতে এই যে হাসিনা জমিলা আছে তারা কি হিসেবে আছে, কেমন অবস্থায় আছে? সেটা বন্দিনী হিসেবে আছে। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি, পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা। আমাদের সমাজ ব্যবস্থায় আসলে একটি পরিবারের বা বাড়ির যে প্রধান থাকে বা তিনি মনে করেন যে এই বাড়িটি শুধুই আমার, আর এই বাড়িতে অন্যান্য যে সকল লোকজন থাকুক না কেন তারা আমার আশ্রিত, আমার দয়া দাক্ষিণ্যে তারা বেঁচে আছে। মালদহে কয়েকবার আমরা এক বাটিতে যাতায়াত করিয়াছি। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই। সে যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির পুরুষ প্রধানের নাম ছিল কলিম। সেই কলিমের স্ত্রীকে তারা কখনোই বা বেগম রোকেয়া সাখাওয়াত কখনো আনন্দে বা আনন্দে আছেন বা সুখে আছেন এরকম দেখেন নাই। তার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। এই যে কলিমের স্ত্রীর যে ম্লান মুখ, বিষণ্ণ মুখ, সেটা দেখে আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আসলে আন্তরিকভাবে কষ্ট পেতেন। ইহার কারণ এই, কয় বৎসর অতীত হইল কলিম স্বীয় ভাইরার সহিত বিবাদ করিয়াছে, তাহার ফলে কলিমের পত্নী স্বীয় ভগ্নীর সহিত দেখা করিতে পারেন না। এই যে কলিমের স্ত্রীর মুখ ভার বা বিষণ্ণ আমরা দেখলাম, এর কারণ কি? দেখলাম যে কলিম তার ভাইরার সাথে যেহেতু ঝগড়া বিবাদ করিয়াছেন, এখন কলিম বলিয়া দিয়েছেন যে এই বাড়ি কলিমের, এখানে তার ভাইরার কিংবা ভাইরার বউ এই বাড়িতে আসতে পারবেন না। যেহেতু আসতে পারছেন না সেই ভাইরার বউ, সুতরাং কলিমের বউ তার নিজের বোনের সাথে দেখা করতে পারছেন না, এই দুঃখেই মূলত তার মুখ ম্লান ছিল। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ
করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবে, হাই বাটি যে কলিমের। যেহেতু কলিমের বাড়ি, এই বাড়িটি তার স্ত্রীর না, এই বাড়িতে তার স্ত্রীর কোনো অধিকার নেই, অধিকার খাটাতে তিনি পারবেন না, তার জন্য তিনি এতটুকু কথাও বলতে পারলেন না যে আমার বাড়িতে আমার বোন আসবে। তিনি যাহাকে কলিম, মানে তিনি বলতে কলিমকে বোঝাচ্ছেন, তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। কলিমের যেহেতু বাড়ি, যেহেতু কলিম নিষেধ করেছে, তার বোন আসতে পারবেন না। ওদিকে আবার ওদিকে ও পাটিখানা সলিমের। এই যে কলিম ঝগড়া করেছে তার ভাইরার সাথে, তার ভাইরার নাম হচ্ছে সলিম, ঠিক সলিমও সেই বাড়িটিও তার, সেই সলিমের বাড়িতে তার স্ত্রী যদিও থাকে, সেই স্ত্রীরও সলিমের বাড়িটিও তার স্ত্রীর অধিকার নেই, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। তাই সলিমের বাড়িতে কলিমের পত্নী যেতে পারছে না, তেমনি কলিমের বাড়িতেও সলিমের পত্নী যেতে পারছে না। বলা বাহুল্য, কলিমের স্ত্রীর অন্ন বস্ত্র বা অলঙ্কারের অভাব নাই। বলি, অলঙ্কার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে? এখন লেখক আরেকটু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই যে কলিমের স্ত্রী, তার কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব নেই, কিন্তু একটি বাড়িতে যারা বসবাস করছেন তাদেরকে অন্ন বস্ত্র অলংকার দিলেই কি আসলে সে সুখী হয়? যদি না সেই বাড়ি তার নিজের না হয়, বা সেই বাড়িতে তার নিজের তার সামান্যতম অধিকার ফলাতে পারে বা অধিকার দেখাতে পারে, তাহলে তাকে যদি অনেক অঢেল অন্ন বস্ত্র অলংকার দেওয়া হয়, তাহলেও সে সেই বাড়িতে সুখী হতে পারে না, সম্ভব না। শুনিলাম তিনি সপত্নী কণ্টক হইতেও বিমুক্ত নহে। মানে তার মানে এই যে কলিম একাধিক বিয়েও করেছে, তার সপত্নী, একাধিক পত্নীও আছে। এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তি নিকেতন বলিয়া বোধ হয়? যে বাড়িতে তার নিজের কোনো অধিকার নেই, যে বাড়িতে তার একমাত্র বোন আসতে পারে না, যে বাড়িতে তার সপত্নীও রয়েছে, অর্থাৎ তার সতীনও রয়েছে, সেই বাড়ি কি আসলে তার জন্য শান্তির বাড়ি বলে বিবেচিত হতে পারে? নিশ্চয়ই না। আমরা রমা সুন্দরীকে অনেকদিন হইতে জানি, সে আরেকজনের কথা বলছে, তার নাম হচ্ছে রমা সুন্দরী। তিনি বিধবা, সন্তান সন্ততিও নাই, তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, দু চারটি পাকা বাড়িও আছে, তাহার দেবর এখন সকল সম্পত্তির অধীশ্বর। অধীশ্বর শব্দের অর্থ হচ্ছে মালিক। তাহলে আমরা একজনের নাম পেলাম, নারী, তার নাম হচ্ছে রমা সুন্দরী। সে যেহেতু বিধবা হয়েছে, তার স্বামী আজ নেই, এখন তাহার স্বামীর অনেক সম্পত্তি থাকলেও, বাড়ি গাড়ি থাকলেও, সেই বাড়ি গাড়িতে বা সম্পত্তিতে সেই রমা সুন্দরীর আজ আর কোনো অধিকার নেই। আমাদের সমাজ ব্যবস্থা এই নারীকে সেই অধিকার প্রতিষ্ঠিত করতে দেয়নি। সুতরাং এখন সেই রমা সুন্দরীর স্বামীর সম্পত্তি হয়ে গিয়েছে আজকে তার দেবরের সম্পত্তি। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা থেকে উত্তরণের পথ দেখাতেই মূলত আমাদের এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই প্রবন্ধটি আমাদের জন্য রচনা করেছে। দেবরটি কিন্তু রমাকে এক মুঠো অন্ন এবং আশ্রয় দানেও কুণ্ঠিত। তার স্বামীর সবকিছু, অথচ তার দেবর তাকে এক মুঠো অন্ন দিতে চাচ্ছে না, আশ্রয় দিতে চাচ্ছে না। আমরা বললাম ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোদল করেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উপরোক্ত ঘটনাটি শুনে তিনি ভেবেছিলেন হয়তোবা তিনি হয়তো মনে হয় যে দেবরের স্ত্রীর সাথে ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকেন। এরপর তিনি জানলেন এই কথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কুদল জানে না। এই যে রমা সুন্দরীর কথা আমরা জানলাম, তাহলে তিনি বললেন যে তার সম্বন্ধে একজন বললেন যে রমা সব কাজই করতে পারে, কেবল ঝগড়াঝাটিটা করতে জানে না। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল
আপনাকে পর করিতে জানে না। তাহলে দেখলাম যে রমা সুন্দরী একজন খুব ভালো মনের মানুষ, খুব সুন্দর হৃদয়ের মানুষ, অথচ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ সেই নারীকেও ছলে বলে কৌশলে তার সকল সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করেছে। তাদের নিজস্ব যে তার স্বামীর বাড়ি, সেখানেও তাকে অধিকার প্রতিষ্ঠা করতে দেয়নি। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়ি থাকিতে পান না কেন? কপালের দোষ। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়িতে থাকিতে পান না কেন, এই প্রশ্নটি আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রমাকে করেছিলেন। রমা উত্তর দিলেন কপালের দোষ। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়েছিলাম, বাড়িখানি কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর। তাহলে এমন একটি বাড়ি দেখতে গেলেন যে বাড়িটি একদম অমরাবতীর নেই, মানে বেহেশতের নেই, স্বর্গের নেই, খুব সুন্দর। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে। এদিকে সেদিকে ৫-৭ খানা রজত আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে। রানীর ঘর কয়খানাতেও টেবিল, টিপাই, চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে, কিন্তু তাহার উপর ধুলার স্তর পড়িয়াছে। রাজা কোনো কালে এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। রানীকে দেখিয়া আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখিয়া আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম, এ মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীতে। তিনি পরমা সুন্দরী বালিকা, পরিধানে সামান্য লাল পেরে বিলেতে ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা। অনুমান 15 দিন হইতে তৈলের সহিত চুলগুলির সাক্ষাৎ হয় নাই। মুখখানি এমনই করুণ ভাবে পূর্ণ যে রানীকে মূর্তমতি বিষাদ বলে অত্যুক্তি হয় না। অর্থাৎ রানীর যে অবস্থা, তার চুলের যে অবস্থা, তার পরিধানের কাপড়ের যে অবস্থা, সেটা দেখে মনে হলো যে রানী একটি আনন্দের কারখানা নয়, একটি বিষাদের কারখানা। তার মনে কোনো সুখ শান্তি নেই, সবসময় বিষাদে জর্জরিত। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। রানীর নয়ন দুটিতে কি কি হৃদয় বিদারক ভাব ছিল, তাহা আমি বর্ণনা করতে অক্ষম। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। এইসব লাইনগুলো সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এসে থাকে। তোমরা এই লাইনগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করবে। মানে এই লাইনে যা বোঝালো এবং সেই লাইনটির সাথে আমাদের এই মূল গৃহ প্রবন্ধের মিলটি কোথায়, এটি দেখালেই মূলত তোমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং 2-তে 2 পাবে। রানীর যে বিষাদময় অবস্থা চিত্র তিনি দেখলেন, সেই বিষাদের অবস্থা তার সেই রানীর কি চোখের মধ্যেও ফুটে উঠেছে, সেই হৃদয় বিদারক ভাব। তার চোখের দিকে চোখ পড়লেই তার মনে যে কোনো শান্তি নেই, তিনি যে বিষাদে আক্রান্ত, সেই ব্যাপারটা আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বুঝতে পেরেছিলেন, সেটা বোঝাতেই এই কথাগুলো বললেন। আমাদের একটি বর্ষীয়সী সঙ্গিনী বললেন, মানে একটু বয়স হয়েছে এমন একটি সঙ্গী বললেন, তুমি রাজার রানী, তোমার এই বেশ কেন? এসো আমি চুল বেঁধে দিই। রানী উত্তর দিলেন, জানি না কি পাপে রানী হয়েছি। কথা ঠিক, অথচ লোকে এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে। তাহলে এই যে রানী বললেন জানি না কি পাপে রানী হয়েছি, এই কথাটির মধ্যে লুকিয়ে রয়েছে তার জীবনের সমস্ত বিষাদের কাহিনী, সমস্ত অধিকারহীনতার কাহিনী, সমস্ত বঞ্চনার কাহিনী। এই সমাজ, সংসার, রাজ্য, রাজা যে এই রানীকে কিছুই দেয়নি, তাকে সর্বক্ষেত্র হইতে বঞ্চিত করেছে, অধিকারহীন করে রেখেছে, এই ব্যাপারটা বোঝাতেই লেখক এই উক্তিটি করেছিলেন এই রানীর মাধ্যমে। যাই হোক, আজকে আমাদের
কাঙ্ক্ষিত বা নির্ধারিত 40 মিনিট সময় শেষ হয়ে গিয়েছে। আশা করছি আমরা সামনের ক্লাসে সমস্ত বা সমগ্র প্রবন্ধটি পরিশেষ করতে পারবো। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে এবং বাসায় পড়াশোনা করবে এবং এই প্রত্যেকটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। তাহলেই পরীক্ষাতে তোমরা জ্ঞানমূলকী প্রশ্ন হোক বা অনুধাবনমূলক হোক, প্রয়োগমূলক হোক বা উচ্চতর দক্ষতা হোক, প্রত্যেকটি প্রশ্নের উত্তরই তোমরা পারবে। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।